এটা হচ্ছে নাথিং 4A Pro। এই ফোনটাতে 140x পর্যন্ত জুম আছে। এর আগে তো 100x জুম দিয়ে আমরা চাঁদের ছবি তুলতে পারতাম। এইটা দিয়ে আপনারা চাঁদের ভেতরে জুম করে কোথায় এলিয়েনরা নাস্তা করতেছে ওইটাও দেখতে পারবেন। জোকস অ্যাপার্ট, না আরেকটা জোক অ্যাকচুয়ালি আছে, সেটা হচ্ছে নাথিং ফোন এবার আর নাথিং নাই, এবার এটা সামথিং হয়ে গেছে। কারণ নাথিং ফোনের সিগনেচার ডিজাইন ছিল আগে ব্যাকপার্ট পুরোটা ট্রান্সপারেন্ট থাকতো, বাট এইবার কিন্তু ব্যাকপার্ট সলিড এবং এটার যে ফ্রেমটা আছে সেটাও সলিড অ্যালুমিনিয়ামের, ব্যাকপার্টটাও অ্যালুমিনিয়ামের এবং মেটাল ফোন হওয়ার কারণে এটা হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল হয়। তবে এটা যে ক্যামেরা হাউসটা আছে, যেটাকে অনেকটা ক্যামেরা প্লাটোর মতো দেখা যাচ্ছে, আইফোনের ক্যামেরা প্লাটো যারা এই ট্রেন্ডটা শুরু করছে, সো এই প্লাটো বা ক্যামেরা হাউসের অংশটা ট্রান্সপারেন্ট। আর এইবার নাথিং বেশ কয়েকটা ব্যতিক্রমী অ্যাপ্রোচ নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই বছর তারা কোনো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করছে না, যদিও লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করে তারা ভালো রকমের ধরা খাইছে। ইউনিক কিছু করতে যায়, ডিফারেন্ট কিছু করতে যায়, নাথিং ফোন 3 যেটা সেটাকে একেবারে বিদিকিচ্ছির অবস্থা বানায় ফেলছিল। বাট এইবারের এই ফোনটা হিউজলি সাকসেসফুল ক্রিটিকদের কাছ থেকেও, ইউজারদের কাছ থেকেও। আর এই ফোনটার ডিজাইন নিয়ে যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার কাছে এটা বোথ মিনিমালও লাগছে, একই সাথে আবার অনেক কিছু আছে পেছনে, এরকমও মনে হয়েছে। মানে দুইটার একটা সুন্দর কম্বিনেশন করতে পেরেছে। সো আই লাভ দ্য ডিজাইন। মেটাল বডির হওয়ার কারণে এটার ওজন হয়েছে 210 গ্রাম, তবে থিকনেস কিন্তু একটু কমানো হয়েছে। এটা হচ্ছে নাথিং এর স্লিমেস্ট ফোন, যদিও 7.95 মিলিমিটার, খুব একটা স্লিম বলা যাবে না, মানে তুলনামূলক স্লিম। এবং ওয়েট একটু বেশি হলেও হাতে নিয়ে সেটা ফিল হয় না, আমরা ডিসকমফোর্ট ফিল করি না ইউজ করতে গিয়ে। রাউন্ডেড কর্নার এবং বডিটা কিছুটা বক্সিয়া শেপের, ইউজ করতে গিয়ে কমফোর্টেবলি লাগে। আর এই ফোনটা 3টা কালারে পাওয়া যাবে, তবে আমার কাছে এই সিলভার কালারটাই বেশি ভালো লাগছে। এবং এটার ডান পাশে আমরা 3টা বাটন দেখতে পাচ্ছি, 2টা ভলিউম বাটন এবং একটা পাওয়ার বাটন। বাটনগুলো খুবই ক্লিকি এবং প্রমিনেন্ট, মানে হাত দিয়ে ফিল করা যায়। বাটনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, বাম পাশে এসেনশিয়াল বাটন এবং অ্যান্টেনাসগুলো আমরা দেখতে পাচ্ছি। নিচের দিকে সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। বাই দ্য ওয়ে, পেছনের দিকে বাটনের মতো করে একটা ডিজাইন দেওয়া হয়েছে। এটা কিন্তু কোনো বাটন না, জাস্ট একটা ডিজাইন এলিমেন্ট, অনেকটা CMF ফোনের মতো লাগছে এটাকে। তবে অন্যান্য ফোন থেকে এটা ডিজাইন এলিমেন্টের ডিফারেন্ট যা যা আছে তার মধ্যে একটা হচ্ছে গ্লিফ ডিসপ্লে। এর আগেও আমরা বহুবার গ্লিফ ডিসপ্লে দেখেছি, বাট এইবার এটাকে একটু বড় সড়ো করে দেওয়া হয়েছে। নাথিং 3 তে একটু ছোট ছিল এবং এই ডিসপ্লেটা মূলত ইউজফুল, আবার কখনো কখনো ইউজফুল না। প্রথমত এটাতে আপনি টাইম দেখতে পারবেন, বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন এবং অ্যাপ ওয়াইজ কাস্টম আইকনও দিতে পারবেন, যে কোন অ্যাপের নোটিফিকেশন আসছে সেই আইকন দিয়ে আপনি বুঝতে পারবেন যে এখন কোন অ্যাপের নোটিফিকেশন আসছে। সেই সাথে এখানে প্রোগ্রেস বার আছে, লেটস আপনি উবার কল করছেন, উবারের প্রোগ্রেস বার এখানে দেখাবে। আরেকটা ইন্টারেস্টিং ফিচার আমরা খেয়াল করলাম, ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি তুলবেন তখন এটাতে আপনার যে ফ্রেমটা সেটার একটা ওভারভিউ দেখতে পারবেন এখানে। সেটা যদিও খুব একটা ভিজিবল না, তবে আপনি জাস্ট একটা আইডিয়া করতে পারবেন। ফর এক্সাম্পল, খুব ইনএক্সপিরিয়েন্সড কাউকে দিয়ে যদি ছবি তুলেন আর সে যদি বারবার আপনার ভুঁড়ি সহ ছবি তুলে আর আপনি যদি তাকে বলতে চান এই ভুঁড়িটা কাটো, তখন আপনি পেছনে দেখে তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন, যদিও বিয়ারলি ভিজিবল, বাট ইটস এ ফিচার। এছাড়া রেড কালারের একটা LED লাইট আছে, ফর এক্সাম্পল ভিডিও রেকর্ড করার সময় এটা জ্বলে থাকে, এরকম আরো কিছু ইউজফুল ফিচার আছে। আরেকটা জিনিস বলে দিই, এই গ্লিফ ডিসপ্লে কাস্টমাইজ করার যে সফটওয়্যারটা সেটা কিন্তু অনেক বেশি ফিচার রিচ। আপনি যদি সেটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে এটাকে আপনার মতো করে ইউজফুল বানিয়ে নিতে পারবেন, অলদো জেনারেলি এটাকে খুব একটা বেশি ইউজফুল মনে হয় না। তবে ইউজফুলনেসটা আরেকটু বেটার হতো যদি IP রেটিংটা আরেকটু বাড়ায় দেওয়া হতো। এটাতে IP65 রেটিং দেওয়া হয়েছে, সো হালকা পাতলা স্প্ল্যাশ এবং ডাস্ট থেকে রক্ষা করবে, বাট এটা যদি হায়ার রেটিং দিত, কারণ এই বাজেটে এখন আমরা IP67, 68 রেটিংও দেখি, তাহলে মনে হয় একটু ভালো হতো। স্পিকিং অফ প্রোটেকশন, এবার কিন্তু ডিসপ্লেতেও কর্নিং গরিলা গ্লাস 7i দেওয়া হয়েছে, এটাও আর একটু বেটার দেওয়া যেত। প্রোটেকশন উইক হলেও এই ডিসপ্লেটা কিন্তু মোটেও উইক না। এটাতে ফুল HD প্লাস রেজুলেশনের 144 হার্জ রিফ্রেশ রেটের একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটার সাইজ হচ্ছে বেশ বড় সড়ো 6.83 ইঞ্চ। সেই সাথে ইমপ্রেসিভ ব্যাপার হচ্ছে এই ডিসপ্লের বেজেল, চারপাশে একদমই সিমেট্রিক্যাল এবং খুবই ন্যারো বেজেল ইউজ করা হয়েছে, যার ফলে পুরো ডিসপ্লেটা থেকে কন্টেন্ট ওয়াচিং এর সময় একটা ইমার্সিভ ফিল পাওয়া যায়, গেম খেলার সময়ও দুর্দান্ত ফিল পাওয়া যায়। ক্যামেরা কাটআউটটা মিডিয়াম সাইজের, খুব একটা ডিস্ট্রাকশনের কারণ হয় না এবং এই ডিসপ্লেটা কিন্তু এনাফ ব্রাইটও। এটা টিপিক্যাল ব্রাইটনেস যদিও 800 নিট পর্যন্ত যায়, বাট HBM 1600 পর্যন্ত যায়। বোথ ইনডোর এবং আউটডোরে আমরা ইউজ করে দেখেছি, ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম নেই। সেই সাথে HDR10 প্লাস আছে এবং এটা একটা 10 বিটের ডিসপ্লে। সামনে প্রসিড করার আগে আপনাদের সাথে এই ফোনের দাম এবং কোথেকে কিনতে পারবেন সেটা বলে দেই। আপনারা টেক এন্ড টক বিডি থেকে এই ফোনটা কিনতে পারবেন। এই মুহূর্তে যদিও এই ফোনটার প্রাইস একটু বেশি, 128GB 55-54 হাজার টাকার মতো বিক্রি হচ্ছে এই মুহূর্তে, দামটা কিছুটা কমবে। তবে আপনারা যদি এখনই কিনতে চান তাহলে টেক এন্ড টকের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই ফোন সহ আর অন্যান্য যে কোনো স্মার্টফোন কিনতে পারবেন। আন্ডার দ্য হুড এই ফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 SoC ইউজ করা হয়েছে এন্ড ইটস এ ডিসেন্ট প্রসেসর। আর এটার র্যাম রম ভেরিয়েন্ট শুরু হচ্ছে 128GB ভেরিয়েন্ট থেকে, অ্যান্ড 128GB এই মুহূর্তে এসে মিড রেঞ্জের ফোন হিসেবে একটু কমই মনে হচ্ছে, 256 থেকে শুরু হলে ভালো হতো। দেন এগেন এই ফোনের পারফরমেন্স নিয়ে কিন্তু কমপ্লেন করার মতো সুযোগ আমরা কোথাও পাইনি। ফর এক্সাম্পল, ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে এই ফোনের হার্ডওয়্যারটা যতটা আপনাকে ভালো এক্সপিরিয়েন্স দিবে তার চাইতে বেশি ভালো এক্সপিরিয়েন্স দিবে এই ফোনের সফটওয়্যার। অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে যে কয়টা UI আছে, নাথিং ওএসকে টপ 3-4টার মধ্যে রাখতে হবে নিঃসন্দেহে, বিকজ অফ ইটস ডিজাইন এবং এটার ফিচার অপটিমাইজেশন, এই জিনিসগুলোর কারণে। মিনিমাম ব্লোটওয়্যার, ইউনিক ডিজাইন এবং খুবই স্ন্যাপি ফিল হওয়া এই UIটার আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে কমিউনিটি। আমরা আর কোনো ব্র্যান্ডের সিইওকে কিন্তু এত ওপেনলি দেখি না, নাথিং ফোনের সিইওকে যতটা ওপেনলি দেখি কমিউনিটির সাথে কানেক্ট করতে বা ইন্টারেক্ট
ইন্টারঅ্যাক্ট করতে, এবং কমিউনিটি ড্রিভেন অনেকগুলো ফিচার এটাতে আছে। ফর এক্সাম্পল কিছু উইজেট আছে যে উইজেটগুলো কমিউনিটি বিল্ড করেছে, যারা ইউজার আছে তারা বিল্ড করেছে, এবং সেই উইজেটগুলো কিন্তু অনেক ইউজফুলও। এছাড়া এসেনশিয়াল কাস্টমাইজেশনের সবগুলো ফিচার এটাতে দেওয়া হয়েছে। 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেটও প্রমিস করছে এটাতে। সো বেশ লম্বা একটা সময়, যদিও এই প্রাইসে একেবারে বেস্ট বলবো না, বাট ভালো একটা সময় আপনি সেফ থাকতে পারবেন আপডেটের বেলায়। এর বাইরে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই স্মুথ ছিল, র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো, অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করে ব্যবহার করা যায়, এবং এইটার কারণে এই ফোনটা মাল্টিটাস্কারদের জন্য কিন্তু খুবই ইউজফুল হতে যাচ্ছে। আমরা যদি গেমিংয়ের কথা বলি, আমরা পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো এটাতে খেলেছি, এন্ড এটা খুবই ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছিল। বেশ লম্বা সময় গেম খেলার পরেও খুব একটা গরম হচ্ছিল না, অলদো মেটাল বডি হওয়ার কারণে আমরা ফিল করতেছিলাম যে হয়তো অনেক বেশি গরম হবে, বাট এক্সেসিভ গরম একদমই হচ্ছিল না, এবং গেমিং এক্সপিরিয়েন্সও ভালো ছিল। খুব অকেশনাল ফ্রেম ড্রপ ছাড়া খুব একটা বেশি প্রবলেম ফেস করিনি। এছাড়া আমরা এই ফোনটাতে বেশ কিছু বেঞ্চমার্কও রান করেছি, বেঞ্চমার্কের স্কোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি স্ট্রেস টেস্টে কিন্তু এটা স্ট্যাবিলিটিও অনেক বেশি, অলমোস্ট 100%-এর কাছাকাছি স্ট্যাবিলিটি আমরা পেয়েছি, উইচ মিনস এই ফোনটা আপনাকে লং রানেও ভালো পারফরমেন্স দিবে। এই ফোনটার আরেকটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার ক্যামেরা। সো পেছনে 3টা ক্যামেরা দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটার যে লোয়ার ভেরিয়েন্টটা মানে নাথিং 4A, সেটাতেও কিন্তু 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, এবং ক্যামেরা সেটআপগুলো দেখলে অনেকে মনে করতে পারে সেম, বাট সেন্সর কিন্তু সেম না। সো এটাতে যে প্রাইমারি ক্যামেরাটা আছে এটা 50 মেগাপিক্সেলের, এটা সনি LYT700C সেন্সর, সাথে 3.5x 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা সর্বোচ্চ 140% পর্যন্ত জুম হয়। যদিও এটা খুব একটা মেজর ফিচার বলে প্রমোট করা যাবে না, দ্যাটস বিকজ এটা জাস্ট ডিজিটাল জুম। তো ডিজিটাল জুম আপনি যত এক্স ইচ্ছা করতে পারবেন। এর বাইরে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা আছে, আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের। পেছনের ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, ছবিগুলোতে ভালো ডিটেল থাকে, ছবিগুলো শার্প, সেই সাথে ফেসের যে টোনটা সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি ডিটেক্ট করতে পারে, এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সও ভালো ছিল। আর পোর্ট্রেট মোডে আপনি রেগুলার ক্যামেরা দিয়ে তুলেন বা জুম করে ছবি তুলেন, দুইটাই কিন্তু খুবই ভালো ছিল। বাই দ্য ওয়ে, আমরা জুমের কথা যদি বলি, তাহলে এই ফোনটাতে আপনি 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম পাবেন, আর 7x পর্যন্ত অলমোস্ট লসলেস ছবি পাবেন, কারণ এই ক্রপটা সেন্সর থেকে করা হয়, যে কারণে কিন্তু এটা ভালো রকমের ডিটেল রক্ষা করতে পারে। বাট এর বেশি যখন জুম করতে থাকবেন তত বেশি ডিটেল হারাতে থাকবে। 140x পর্যন্ত জুম করলে যদিও ছবিগুলো AI দিয়ে একটু এনহান্স করা হয়, তবে সেগুলো খুব একটা বেশি ইউজফুল হয়েছে বলে আমার কাছে মনে হয় না। বাট 7x বা সর্বোচ্চ 10x পর্যন্ত আপনারা ইউজেবল ছবিটা দিয়ে তুলতে পারবেন, এবং সেই ছবিগুলো দেখতে ভালো লাগে। আলট্রাওয়াইডের ছবিগুলো ঠিকঠাক ছিল, একবারে প্রাইমারি ক্যামেরার মতো অত ডিটেল ছিল না। ছবিগুলোতে কালারে যদিও কনসিস্টেন্সি আছে, এন্ড ওয়াইড ফিল্ড অফ ভিউতে আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন। ভিডিওতে স্যাডলি 4K 60 FPS এর অপশন নাই, অলদো এই SoC-টা সাপোর্ট করে 4K 60 পর্যন্ত। আই হ্যাভ নো আইডিয়া কেন তারা এই ফিচারটা দিল না। এখন সর্বোচ্চ 4K 30-তে রেকর্ড করা যাবে, OIS আছে, সো স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, পেছনের ক্যামেরার মতো একেবারে এত ইমপ্রেসিভ না হলেও এই ছবিগুলো দেখতে ভালো লাগে। বোথ রেগুলার মোড এবং পোর্ট্রেট মোডে ডিসেন্ট কোয়ালিটির ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। বাট স্যাডলি ফ্রন্ট ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং এর অপশন নাই, সর্বোচ্চ 1080 60 FPS এ রেকর্ড করতে পারবেন। সো আপনি যদি 4K তে ব্লগ করার কথা চিন্তা করেন, তাহলে এই ফোনটা আপনাকে কিছুটা হতাশ করবে। দেন अगेन এই প্রাইস রেঞ্জে মার্কেটে অন্যান্য যে ফোনগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করলে এই ক্যামেরাটাকে ইমপ্রেসিভ বলতেই হয়। ব্যাটারি সেকশনে 5400 mAh সেল দেওয়া হয়েছে, যদিও অনেকেই বলতেছে এই প্রাইস রেঞ্জে তো আমরা আরো বেশি ব্যাটারি এখন চাইনিজ ফোনগুলো থেকে দেখতেছি, তাহলে এটাতে আরো কেন বেশি দেওয়া হলো না। বাট আই থিঙ্ক 5400 mAh ইজ মোর দেন এনাফ, কারণ অনেক হাই এন্ডের যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু 5000 স্টাক হয়ে আছে। তো সেই বিবেচনায় আবার এটার যে সফটওয়্যার আছে সেটাও অনেক অপটিমাইজড, এবং এই SoC-টাও কিন্তু মোটামুটি পাওয়ার এফিশিয়েন্ট, যার ফলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নিয়ে কমপ্লেন করার মতো কিছু নাই। আপনি যদি হেভি ইউজও করেন তারপরে পুরো দিন খুব ইজিলি পার করতে পারবেন। চার্জিং স্পিডের বেলায় 50 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট করে, এটাতে ওয়্যারলেস চার্জিং এর অপশন নাই, যেহেতু মেটাল ইউজ করছে তাই। তবে এই ফোনটাতে রিভার্স চার্জিং এর অপশন আছে 7.5 ওয়াটের। বক্সের ভিতরে কিন্তু চার্জার নাই, শুধু একটা কেবল আছে, সাথে একটা ব্যাক কভার আছে, এবং একটা সিম ইজেক্টর পিন নাথিং এর ইউনিক স্টাইলের। আরেকটা ফিচার আমি মিসিং পাচ্ছি, এটাতে eSIM এর সাপোর্ট নাই, তবে এটাতে NFC আছে, দরকারি সব ধরনের সেন্সর আছে, কল কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের সমস্যা আমরা ফেস করি নাই। সো ফাইনালি যদি কনক্লুড করি, তাহলে এই মুহূর্তে যদিও ফোনটার দাম একটু বেশি, 54-55 হাজার টাকায় বিক্রি হচ্ছে, বাট কিছুদিন পরে দামটা আমার মনে হয় আরেকটু কমে যাবে। যখন কমে যাবে তখন এটাকে তো একেবারে আইডিয়াল ডিল মনে হবে। ইভেন এই প্রাইসেও, মানে বাজারের অবস্থা যা হয়েছে তাতে এই প্রাইসেও এই ফোনটাকে এখন আমি দেখতেছি যে আশেপাশে কম্পিটিটর খুব কম, এটাকে ভালোভাবে রিকমেন্ড করা যায়। স্পেশালি আমরা সদ্য স্যামসাং এর A57টা ইউজ করতেছিলাম, ওইটা থেকে এটা মাচ বেটার। সো আপনারা যদি কিনতে চান তাহলে এই ফোনটা অনেক কিছু ইউনিক আছে, অনেক কিছু ডিফারেন্ট আছে, খুব ছোট ছোট কিছু কম্প্রোমাইজ ছাড়া এই ফোনটা চোখ বন্ধ করে রিকমেন্ডেবল। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।